comment, share, subscribe and press the bell icon. অধ্যায় 2 দ্বিতীয় অংশ। মেজাজ চাঙ্গাকরণ। মনে করুন আপনি একটি অপরিচিত খাড়া বাঁকা পথে কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ একটি গাড়ি কয়েক ফুটের মধ্যে আপনার সম্মুখে এসে হাজির হলো এবং এটা এত কাছে এসে পড়ল যে আপনার পক্ষে সময় মতো গাড়ি থামানো অসম্ভব হয়ে পড়ল। আপনার পা সবলে ব্রেকে রেখে চেপে ধরলেন। আপনার গাড়ি পিছলে পাশের আর একটা গাড়ির উপর গিয়ে পড়ল। আপনি দেখলেন ওই গাড়িটির মধ্যে একদল তরুণ তরুণী। ঠিক গ্লাসের একটা বিস্ফোরণ ঘটার পূর্ব মুহূর্তে লোহাই লোহাই প্রচণ্ড সংঘর্ষ, অতঃপর কিছু মুহূর্তের নীরবতা। এরপর আপনি অন্তর্বিদীর্ণ করা আর্তনাদ ও কান্না শুনতে পেলেন। আপনি দৌড়ে ওই গাড়িটার কাছে গেলেন এবং দেখলেন একটি তরুণ নিথর হয়ে পড়ে আছে। সেই মর্মান্তিক ঘটনা আপনাকে অনুশোচনার আগুনে দগ্ধ করতে লাগলো। ওয়েন্সলাপ এর গবেষণায় এ ধরনের দৃশ্যকল্প স্বেচ্ছাসেবকদের মন খারাপ করতে ব্যবহার করা হয়েছিল। অতঃপর স্বেচ্ছাসেবকরা এই দৃশ্যটি তাদের মন থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। যখন তারা 9 মিনিটের জন্য তাদের চিন্তার প্রবাহ সম্পর্কে সংক্ষেপে লিখছিল, প্রতিবার তাদের মনের মধ্যে সেই মর্মান্তিক দৃশ্যকল্পের চিন্তা অনধিকার প্রবেশ করত। তারা যেমন লিখেছিল তেমনই একটি সতর্ক চিহ্ন তৈরি করেছিল। যখন বেশিরভাগ মানুষ সেই বিপর্যস্ত দৃশ্য সম্পর্কে চিন্তা করেছিল, সময়ের ব্যবধানে তার প্রতিক্রিয়া ধীরে ধীরে কমে গিয়েছিল। সেই স্বেচ্ছাসেবীরা যারা সেই দৃশ্যকল্পের দ্বারা অধিকতর বিষণ্ণ হয়ে পড়েছিলেন, প্রকৃতপক্ষে তাদেরও সময় কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দৃশ্যের অন্তর্নিহিত চিন্তাভাবনার স্পষ্ট অগ্রগতি হয়েছিল। সে হতাশাপ্রবণ স্বেচ্ছাসেবীদের ক্ষেত্রে তাদের বিভ্রান্ত করবার জন্য অন্য আরেকটি প্রেরণাদায়ক চিন্তা প্রয়োগ করা হয়েছিল। ওয়েন্সলাপ যেটা আমাকে বলেছিলেন, চিন্তা মনের মধ্যে যুক্ত হয়, আর এটা শুধু সন্তুষ্টি দ্বারা হয় না, কিন্তু সাময়িক মানসিক অবস্থা দ্বারা তা হয়। যেসব ব্যক্তি খুব সহজেই বিষণ্ণ হয়ে পড়েন, তাদের এসব চিন্তার শক্তিশালী পরস্পর সংযুক্ত পথের সমন্বয় ঘটানোর একটা প্রবণতা দেখা যায়, যাতে করে কয়েক রকমের নৈরাশ্যমূলক মানসিক অবস্থার উদ্ভব হলেও তা দমন করা কঠিন হয়ে পড়ে, যেটা অধিকতর নেতিবাচক আবেগকে সক্রিয় করে তোলে। বিষণ্ণতা দূর করার ক্ষেত্রে কাউকে আনন্দিত করে তোলা একটি পরিচ্ছন্ন সক্রিয় উপায় হতে পারে। লোকেরা হতাশা দূর করার জন্য গরম জলে স্নান, উপাদেয় খাবার গ্রহণ, গান শোনা, যৌন সম্ভোগ ইত্যাদি উপায় গ্রহণ করে থাকেন। মহিলাদের মনের খারাপ অবস্থা দূর করতে কোনো উপহার কিনে দেওয়া, কোথাও বেড়াতে নিয়ে যাওয়া জনপ্রিয় পদ্ধতি। টাইস লক্ষ্য করেছেন, মহিলাদের সঙ্গে 3 সময় খাবার গ্রহণ তাদের বিষণ্ণ মনকে চাঙ্গা করার ক্ষেত্রে কার্যকরী হয়। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে তা 5 বার। যেমন তারা যদি নেশাগ্রস্ত হয়ে পড়েন, তা থেকে উত্তরণের জন্য বিষণ্ণতা দূর করার ক্ষেত্রে টাইস আরেকটি গঠনমূলক প্রচেষ্টার কথা বলেছেন। তা হলো সহজে সফল হওয়ার একটা প্রকৌশল। এটা হলো লম্বা সময় ধরে ঘরের নানা টুকিটাকি কাজ করে যাওয়া, অথবা অন্য কোনো কাজ, যেমন কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, অথবা এমন কোনো কাজ যা মনকে প্রফুল্ল করে, যেমন ভালো পোশাক পরা বা মেকআপ করা। একটি অত্যন্ত ক্ষমতাশালী এবং সীমাতিক্রান্ত থেরাপি যা বিষণ্ণতা দূর করার কার্যকরী প্রতিষেধক, তা হলো কোনো কিছুকে ভিন্ন চোখে দেখা বা জ্ঞান চক্ষুতে সাজানো। এটা প্রাকৃতিক যে কোনো বিয়োগান্তক ঘটনায় মানুষ বিমর্ষ হয় বা বিলাপ করে এবং নিজের আত্মবিশ্বাসে এটা ভাঙ্গন ধরে। যেমন এমন ধারণা জন্মায় যে আমি চিরদিনের জন্য একা হয়ে গেলাম, আর এটা তখন নিশ্চিত করেই হতাশাকে গভীর করে। কিন্তু তখন যদি ওই ভুক্তভোগী একটু পিছনে ফিরে তাকায় এবং ভাবে যে এই সম্পর্কটার মধ্যে বৃহত্তম কিছু ছিল না এবং তার সঙ্গীর সঙ্গে একবারেই মিলছে না, অন্য কথায় এই ক্ষতিটাকে ভিন্ন দৃষ্টিতে অধিকতর ইতিবাচক যুক্তির আলোয় বিবেচনা করলে এটা তার বিষণ্ণতা দূর করার একটা প্রতিষেধক হতে পারে। একইভাবে কোনো ক্যান্সার রোগী, তার অবস্থা যেমনই হোক না কেন, তারাও ভালো মেজাজে থাকতে পারে যদি তারা অন্য রোগীর কথা ভাবে যার অবস্থা অধিকতর খারাপ। এক্ষেত্রে তারা যদি কোনো সুস্থ মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে, তাহলে তাদের বিষণ্ণতা আরও বাড়বে। হতাশা দূর করার আরেকটা উপায় হলো অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়ানো।
যেহেতু বিষণ্ণতা ব্যক্তিবিশেষকে তার রোমন্থন করতে প্ররোচিত করে, সেহেতু যে কোনো সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে এলে নিজের বিষণ্ণ বোধটাকে ভুলে থাকা যায়। যেমন স্বেচ্ছাসেবী হিসেবে অসুস্থ লোকের সেবা করা, অনাহারীদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, বিপন্ন প্রাণীর রক্ষণাবেক্ষণ করা, পরিবেশ রক্ষায় কাজ করা। এসব সেবামূলক কাজে যে আত্মতৃপ্তি লাভ করা যায় তা বিষণ্ণতাকে দূর করতে প্রতিষেধকের কাজ করে। চূড়ান্তভাবে বলা যায়, অন্তত কিছু মানুষ তাদের বিষণ্ণতা থেকে মুক্তি পায় যারা নিজেকে আবর্তন করার সর্বোৎকৃষ্ট শক্তি প্রয়োগ করতে সক্ষম। টাইচ আমাকে বলেন, প্রার্থনা করুন যদি আপনি খুব ধার্মিক হন। যে কোনো মেজাজেই কাজ করুন, বিশেষত বিষণ্ণতার সময়ও। দমন, আশাবাদী অপলাভ। সে তার রুমমেটের পেটে লাথি মেরেছিল। বাক্যটি এভাবে শুরু হলো, কিন্তু সে বোঝাতে চেয়েছিল যে সে আলো জ্বালাচ্ছে, আর বাক্যটি এভাবে শেষ হয়। উপযুক্ত রূপান্তরটি কোনো একজনের নিরীহ হয়েও আগ্রাসনের কাজ করার। যদিও তা অকল্পনীয়, তথাপি ভুলটি দ্রুত দমন করা হয়। এটি একজন কলেজ ছাত্র কর্তৃক মীমাংসিত একটি ঘটনা, যে একটা ক্রোধ দমন সংক্রান্ত গবেষণার স্বেচ্ছাসেবক ছিল। যেসব লোকের অভ্যাসগত এবং স্বয়ংক্রিয়ভাবে আবেগজনিত বিরক্তির সমস্যা আছে, এটা তাদের সচেতনতার জন্য কাজ করে। প্রধানত এই গবেষণাটি পরিচালনা করেছিলেন কেজ ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি এর মনোবিজ্ঞানী ড্যানিয়েল ওয়েনবার্গার। তিনি দেখেন যে যখন এ ধরনের ব্যক্তিরা নীরব ও প্রশান্ত অবস্থায় থাকেন, তখন তারা শরীরবৃত্তীয় বিপর্যয়গুলো যথার্থই প্রত্যক্ষ করতে পারেন। ক্রমাগতভাবে আবেগকে থামিয়ে দেওয়া, যেমন ক্রোধ এবং উদ্বিগ্নতা, অসাধারণ কিছু নয়। ওয়েনবার্গার এর 6 জনের মধ্যে একজন প্যাটার্নের তত্ত্বমতে শিশুরা অবশ্যই বিভিন্ন উপায়ে উদ্বেগহীন হয়ে উঠতে শিখবে। এর মধ্যে এমন একটা কৌশল অবশ্যই থাকতে হবে যে সমস্যাযুক্ত পরিস্থিতিতে যেন তারা টিকে থাকতে পারে। যেমন মাদকাসক্ত বাবা মায়ের সংসারে সমস্যাগুলোকে এড়িয়ে টিকে থাকা। অন্যদিকে অবশ্যই এরকম বাবা মা থাকা উচিত যারা নিজেরাই ক্রোধ দমনকারী এবং প্রফুল্লতা বজায় রাখার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনকারী। যখন কেউ বলতে পারে না যে জীবনের প্যাটার্নটা কীরকম করে শুরু হয়, ইতিমধ্যে ক্রোধ, আবেগ এসব দমনের বিষয়টি সাবলকত্বে পৌঁছায় এবং তখন তা শীতল ও নিরুদ্বেগ অবস্থায় থাকে। একটা প্রশ্ন থেকেই যায়, আর তা হলো প্রকৃতপক্ষে তারা কতটুকু শান্ত এবং শীতল। পীড়াদায়ক আবেগের ক্ষেত্রে সত্যি কি তারা নিরুদ্বেগ থাকতে পারে, নাকি তারা কপট শান্ত ভাব দেখায়? এর উত্তরটা পাওয়া গেছে ইউনিভার্সিটি অব উইসকনসিন এর মনোবিজ্ঞানী রিচার্ড ডেভিডসনের কাছ থেকে, যিনি মনোবিজ্ঞানী ওয়েনবার্গারের সঙ্গেও কাজ করেছেন। ডেভিডসনের গবেষণা সেই ক্ষেত্রটার সুবিধা গ্রহণ করেছিল যেটা নেতিবাচক আবেগ তৈরির ক্ষেত্রে মস্তিষ্কের প্রধান কেন্দ্র মস্তিষ্কের ডান অর্ধাংশে অবস্থান করে, আর তখন কথা বলাটা প্রক্রিয়াজাত হতে থাকে বাম অর্ধাংশ থেকে। একসময় ডান গোলার্ধ উপলব্ধি করে একটি শব্দ এলোমেলো হয়ে গেছে। তখন এটি এ তথ্য মস্তিষ্কের দুই অংশের মধ্যে যে প্রধান বিভক্তি রেখা তাকে অতিক্রম করে অপর অংশে, যেখানে কথা বলাটা প্রক্রিয়াজাত হতে থাকে, অর্থাৎ বাম অংশে, সেখানে পাঠায়। তখন একটি শব্দ জবাব দেওয়ার জন্য তৈরি হয়। লেন্সের একটি জটিল বিন্যাসকে ব্যবহার করে ডেভিডসন একটি শব্দকে প্রদর্শন করতে সমর্থ হয়েছিলেন, যাতে করে এটি শুধু দৃষ্টিগোচর ক্ষেত্রের অর্ধেকটাতে দেখা গিয়েছিল। কারণটি দৃষ্টিগোচর প্রক্রিয়ার স্নায়ুতান্ত্রিকতার। যদি এই প্রদর্শনীটি দৃষ্টিগোচর ক্ষেত্রের বাম অর্ধাংশে হতো, তাহলে এটি প্রথমে মস্তিষ্কের ডান অর্ধাংশ কর্তৃক স্বীকৃত হতো এবং তা যন্ত্রণাকর সংবেদনশীলতা সহকারে হতো। যদি এ প্রদর্শনীটির দৃষ্টিগোচর ক্ষেত্রের ডান অর্ধাংশে হতো, তাহলে কোনো রকম বিপর্যয়ের মূল্যায়ন ব্যতিরেকেই তা বাম অর্ধাংশে সংকেত পাঠাতো। যখন শব্দগুলোকে ডান গোলার্ধে উপস্থাপন করা হয়েছিল, তখন উদ্বেগহীনভাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে সময় বিবেচনায় কিছুটা বিলম্ব হয়েছিল। তবে যখন শুধু কোনো শব্দ এলোমেলোভাবে ছিল, সেক্ষেত্রে তার জবাব দিতে বিলম্ব হয়েছিল। কিন্তু নিরপেক্ষ শব্দের সাড়া দেওয়ার ক্ষেত্রে সময়ের গতি বিবেচনায় কোনো বিলম্ব হয়নি, আর এই বিলম্বটি দেখা গিয়েছিল শুধু যখন শব্দগুলোকে ডান দিকের গোলার্ধে উপস্থাপন করা হয়েছিল। তখন বাম দিকে এমনটা দেখা যায়নি। সংক্ষেপে বলা যায়, তাদের উদ্বেগহীনতাকে মনে হয়েছিল স্নায়ুতান্ত্রিক পদ্ধতির কারণে, আর সেটা ধীরগতিসম্পন্ন মনে হয়েছিল এলোমেলো তথ্য স্থানান্তরের কারণে। এর প্রকাশিত অর্থ এটা যে
তারা কতটুকু বিষণ্ণ সে বিষয়ে সচেতনতার অভাব নিয়ে ভান করছে না। তাদের মস্তিষ্ক ওই তথ্য তাদের কাছ থেকে রাখছে। এসব লোক নিজেদের ইতিবাচক আলোয় আশাবাদী মেজাজে উপস্থাপন করে। ডেভিডসন আমাকে বলেন তারা সেই মানসিক চাপটা অস্বীকার করে যেটা তাদের বিপর্যস্ত করে দেয়, এবং তারা মস্তিষ্কের বাম সম্মুখভাগ সক্রিয়করণের একটি প্যাটার্ন দেখান যেটা ইতিবাচক অনুভূতির সঙ্গে সংযুক্ত থাকে। মস্তিষ্কের এই কার্যকলাপ সম্ভবত তাদের প্রধান সত্য হতে পারে মনস্তাত্ত্বিক মূলগত উত্তেজনা থাকা সত্ত্বেও, যেটা দেখতে হতাশার মতো লাগে। ডেভিডসনের তত্ত্ব হলো সেটা যেটা মস্তিষ্কের ক্রিয়াকলাপের সূত্রে বিধেয়, যেটি পীড়াদায়ক অভিজ্ঞতার ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলোয় কর্মশক্তি প্রয়োগের কাজ। একটা ইতিবাচক অনুভূতি বজায় রাখতে টেকসই প্রচেষ্টার কারণে স্নায়ুতান্ত্রিক বর্তনী কর্তৃক বর্ধিত দেহগত উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এটি নেতিবাচক কোনো অনুভূতি যা অন্তরে দানা বেঁধে আছে তার ক্ষেত্রে কার্যকর। সংক্ষেপে এটা বলা যায় যে উদ্বেগহীনতা হলো এক ধরনের আশাবাদী অপলাপ, একটি ইতিবাচক পৃথকীকরণ, এবং সম্ভবত এটা স্নায়ুতান্ত্রিক পদ্ধতির সূত্র যেটি তীব্র বিযুক্তিকরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে, যেটা ঘটতে পারে যেমন দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য, যখন এটি কেবল সমতুল্যভাবে জড়িত থাকে। ডেভিডসন বলেন এটাকে আবেগ সংক্রান্ত সুপরিবিধানের জন্য একটি সফল কৌশল মনে হতে পারে, যদিও এটি আত্মসচেতনতার ক্ষেত্রে একটি অজানা পরিব্যয়। কর্তৃত্বকারী প্রবণতা। আমার জীবনে আমি মাত্র একবার ভয় পেয়ে প্রায় অসাড় হয়ে গিয়েছিলাম। ঘটনা ছিল আমার কলেজে যখন আমি নতুন ছাত্র, তখন হঠাৎ করে একটা ক্যালকুলাস পরীক্ষা দিতে হয়েছিল। যে সময়টাতে কোনো কারণে আমি পড়াশোনাটা ঠিক করতে পারিনি। আমি আজও ওই কক্ষটাকে স্মরণ করি। বসন্তের একটা সকালে হৃৎপিণ্ড ভারী করা একটা ভয়ের অনুভূতি নিয়ে আমি পরীক্ষার সেই রুমটির দিকে হেঁটে গিয়েছিলাম। ইতোপূর্বে সেখানে আমি অনেকবার ক্লাস করেছি। ওই দিন সকালে যদিও আমি জানালা দিয়ে কিছুই দেখতে পাইনি এবং ওই রুমটিকেও আমি দেখতে পাইনি, আমার চোখ ছিল আমার সম্মুখের ওই এক টুকরো জমির ওপর, কেননা আমি যেহেতু দরজার পাশে বসেছিলাম। যখন আমি পরীক্ষার খাতার নীল কাভারটা খুললাম তখন আমার কানে হৃদস্পন্দনের একটা ঝাপটা লাগলো, আর আমার পেটের গর্তে তখন উদ্বেগের বুদবুদ। আমি পরীক্ষার প্রশ্নপত্র দ্রুত একবার দেখে নিলাম, কিন্তু আশাহীন একটা ঘন্টা আমি শুধু খাতার পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকলাম। আমার চিন্তাশীল মন ওই বিপাকে পড়ে শুধু ছুটছিল, আর আমি কষ্ট ভোগ করছিলাম। আমি বিষে আক্রান্ত নিথর হয়ে পড়া প্রাণীর মতো নিশ্চল হয়ে বসেছিলাম। ওই ভয়ের মুহূর্তগুলোতে আমার মন ভীষণভাবে সংকুচিত হয়ে পড়েছিল, যেটা আমাকে খুব বেশি আশান্বিত করছিল। আমি অনেক চেষ্টা করেও ওই একটা ঘন্টা পার করতে পারছিলাম না। আমি কোনো দিবাস্বপ্ন দেখিনি। আমি শুধু একটা আতঙ্ক নিয়ে নিশ্চল হয়ে বসেছিলাম এবং প্রতীক্ষা করেছিলাম কখন এ কঠিন এক ঘন্টা শেষ হয়। এই বর্ণনাকৃত ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া প্রত্যয়যোগ্য প্রমাণ, যা আমার আবেগজনিত হতাশায় বিধ্বংসী প্রভাব ফেলেছিল। এখন আমি এটা দেখি যে আমার সেই কঠোর পরীক্ষা ছিল একটা শেষ ইচ্ছাপত্রের মতো, যেটা আমার আবেগজনিত মস্তিষ্কের ক্ষমতাকে পরাভূত করতে এসেছিল, এমনকি আমার চিন্তাশীল মস্তিষ্ককে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলেছিল। বিস্তৃত পরিসরে বলা যায় আবেগজনিত হতাশা কারো মানসিক জীবনের উপর হস্তক্ষেপ করে, যে খবর শিক্ষকের কাছে নেই। যেসব ছাত্র উদ্বিগ্ন হয়ে ক্ষেপে যায় অথবা হতাশাগ্রস্ত হয়ে পড়ে তারা ভালো লেখাপড়া শিখতে পারে না। যেসব মানুষ এসবে আক্রান্ত হয় তারাও দক্ষতার সঙ্গে তথ্য গ্রহণ করতে পারে না বা তথ্যকে ভালোভাবে কাজে লাগাতে পারে না। যখন আবেগ মনোযোগকে আচ্ছন্ন করে ফেলে, যেটা মানসিক ধারণ ক্ষমতাকে প্লাবিত করে, জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞান সেটাকে বলে কর্মস্মৃতি, অর্থাৎ হাতে থাকা কাজগুলোর সব প্রাসঙ্গিক তথ্য স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা। সেই পরিব্যাপ্ত কর্মস্মৃতি কোনো টেলিফোন নম্বরের সাজানো সংখ্যার মতো অথবা উপন্যাসিকের জটিল কোনো কাহিনীর বিন্যাস, যেটাকে তিনি শব্দের গাঁথনিতে একত্রে বুনবার চেষ্টা করেন। কর্মস্মৃতি হলো একটা নির্বাহী কর্ম যা মানসিক জীবনের উৎকর্ষতার সমাবস্থা এবং যেটা অনন্য মেধাগত প্রচেষ্টাকে সম্ভব করে তোলে, এবং সেটি কথা বলা থেকে শুরু করে একটি যুক্তিসঙ্গত প্রস্তাব বিবেচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত।
অন্যদিকে ইতিবাচক প্রণোদনার ভূমিকা বিবেচনা করতে হয় কোনো কিছু অর্জনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ, গভীর আগ্রহ এবং আত্মবিশ্বাস বজায় রাখার ক্ষেত্রে। অলিম্পিক ক্রীড়াবিদ, বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং দাবা গ্র্যান্ডমাস্টারদের উপর চালানো একটা গবেষণায় দেখা গেছে যে তাদের কঠিন প্রশিক্ষণ সূচির সঙ্গে সমন্বয় সাধনের জন্য নিজেকে সক্ষম করে তুলতে তারা উদ্দীপ্ত হওয়ার জন্য উপায় অন্বেষণ করতেন এবং নিরবিচ্ছিন্নভাবে বিশ্ববিখ্যাত পারফর্ম হওয়ার অগ্রগতির যে ধারা তা বজায় রাখতেন। এসব কঠোর প্রশিক্ষণ সূচি এখন শৈশবকাল থেকেই বর্ধিত কলেবরে প্রতিপালন করা হয়। 1992 সালে চীনের অলিম্পিক ডাইভিং দলে একজন 12 বছর বয়সী সদস্য ছিল যে কিনা 4 বছর বয়স থেকে ডাইভিংয়ের উপর কঠোর প্রশিক্ষণ নিয়েছিল। অথচ আমেরিকার ডাইভিং দলের সদস্যরা কেউই 20 বছর বয়সের নিচে নয়। অনন্য জন্মগত ক্ষমতা ছাড়াও অনুপ্রেরণা থেকে জীবনের সাফল্যের জন্য মূল্যমান যোগ করাটা প্রশিক্ষণরত ছাত্রদের মধ্যে দেখা যেতে পারে এবং আমেরিকার স্কুলগুলোতে বা কর্মক্ষেত্রে এশিয়ানদের এই কর্মক্ষমতা উল্লেখ করার মতো। একটা পূর্ণাঙ্গ পর্যালোচনার প্রামাণ্য তথ্য থেকে এটা জানা যায় যে এশিয়ান আমেরিকান শিশুদের মধ্যে শ্বেতাঙ্গদের তুলনায় একটা গড়পড়তা আইকিউ সুবিধা থাকে এবং এটা 2 বা 3 পয়েন্টের মতো। পেশাগত ভিত্তিতে যেমন আইনশাস্ত্র এবং ওষুধ শিল্পে শেষ পর্যন্ত তারাই টিকে থাকতে পারে। যেহেতু দলগতভাবে তাদের আইকিউ উচ্চতর, যেমন সমতুল্যভাবে জাপানি আমেরিকানদের আইকিউ 110 এবং চীনা আমেরিকানদের আইকিউ 120। এর কারণ হিসেবে মনে হয় স্কুল জীবনের প্রথম থেকেই এশিয়ান আমেরিকান ছাত্ররা শ্বেতাঙ্গদের তুলনায় বেশি পরিশ্রম করে। সানফোর্ড ডোরেনবাস, যিনি স্ট্যানফোর্ডের একজন মনোবিজ্ঞানী, তিনি 10,000-এরও বেশি হাই স্কুল ছাত্রের উপর গবেষণা চালিয়েছেন। তিনি দেখেছেন যে এশিয়ান আমেরিকান ছাত্ররা হোমওয়ার্ক করতে 40% বেশি সময় ব্যয় করে, যেটা অন্যরা করে না। যখন বেশিরভাগ আমেরিকান বাবা মায়েরা তাদের সন্তানের দুর্বল অবস্থাটা মেনে নিচ্ছে বা ভালো করার জন্য জোর দিচ্ছে না, তখন এশিয়ান বাবা মায়েরা তাদের সন্তানের ভালো ফলাফলের জন্য গভীর রাত পর্যন্ত তাদের তৈরি হতে বা খুব ভোরে উঠে তাদের উত্তরপত্র তৈরি করতে জোর দিচ্ছে। তারা বিশ্বাস করে যে কেউ স্কুলে ভালো করতে পারে যদি সে সঠিকভাবে চেষ্টা করে। সংক্ষেপে বলা যায়, একটা জোরালো সাংস্কৃতিক নৈতিক শিক্ষা যেটি উচ্চতর প্রণোদনা, গভীর আগ্রহ এবং অধ্যবসায়ে রূপান্তর হয়ে সংবেদনশীল প্রান্তে এশিয়ানদের জাগ্রত করে। আমাদের আবেগ যে মাত্রা লাভ করে বা আমাদের চিন্তা বা পরিকল্পনা করার ক্ষমতা যেভাবে বৃদ্ধি পায় তা দূর কোনো লক্ষ্য অর্জনে প্রশিক্ষণ নিতে, সমস্যা সমাধান করতে আমাদের জন্মগত মানসিক ক্ষমতাটাকে প্রয়োগ করার সীমারেখা নির্ধারণ করে দেয় এবং জীবনে আমরা কতটুকু কি করব তাও নির্ধারণ করে দেয়। এবং উদ্যম, উদ্দীপনা বা আনন্দ অনুভূতি দ্বারা আমরা যে মাত্রায় অনুপ্রাণিত হই অথবা অনুকূল উদ্বিগ্নতার দ্বারা উদ্দীপ্ত হই, সেগুলো আমাদের কোনো কিছু সম্পাদন করতে চালিত করে। এটাকে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আবেগজনিত মেধা একটি প্রধান প্রবণতা, একটি সক্ষমতা যা গভীরভাবে অন্য সব কর্মশক্তিকে প্রভাবিত করে অথবা হয় তাদের সুবিধা দেয় নয়তো হস্তক্ষেপ করে। অমার্জিত মেজাজ, বিকৃত চিন্তা। আমি আমার ছেলেকে নিয়ে উদ্বিগ্ন। সে সবে ভার্সিটি ফুটবল টিমে খেলা শুরু করেছে, সুতরাং সে মাঝে মধ্যেই আহত হচ্ছে। তার এই খেলা দেখাটা আমার কাছে এত পীড়াদায়ক যে আমি তার খেলা বন্ধ করতে চাচ্ছি। আমি নিশ্চিত যে আমি তার খেলাটা দেখতে চাচ্ছি না, এটা জেনে সে ভীষণ হতাশ হবে। উপর্যুক্ত কথাগুলো যিনি বলেছেন তিনি তার উদ্বিগ্নতা নিরসনের জন্য চিকিৎসা নিচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে তিনি যেরকম জীবন পছন্দ করেন সেখানে ভয় নামক একটা ভূত হস্তক্ষেপ করছে, কিন্তু এই ভয়ের ভূতটা এসে হাজির হয় যখন তিনি সাধারণ একটা সিদ্ধান্ত নিতে যান তখন। যেমন যখন তিনি চান যে তার ছেলে ফুটবল খেলুক, তখনই ভয়ের ভূতটা মাথায় চেপে বসে এবং বিপর্যয়ের চিন্তায় তাকে ভাসিয়ে দেয়। তিনি মুক্তভাবে চিন্তা করতে পারেন না, ভয়ের ভূতটা তাকে আচ্ছন্ন করে রাখে। আমরা দেখেছি যে সব ধরনের মানসিক কর্মক্ষমতার উপর উদ্বিগ্নতার যে ক্ষতিকর প্রভাব তার মূলে রয়েছে ভয়। উদ্বিগ্নতা মেধাশক্তি ধ্বংস সাধনের চেষ্টা করে।
একটি জটিল অবস্থায় যেখানে মেধাশক্তি প্রয়োগের প্রয়োজন দেখা দেয় এবং যেখানে উচ্চচাপযুক্ত কাজ করতে হয়, যেমন এয়ারে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ, যেখানে দীর্ঘ সময় উচ্চমাত্রার উদ্বিগ্নতা নিয়ে কাজ করতে হয়, এসব ক্ষেত্রে উদ্বিগ্নতা একটা বড় ধরনের ব্যর্থতার কারণ হতে পারে। উদ্বিগ্ন ব্যক্তিরা বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়, এমনকি যারা মেধা পরীক্ষায় উচ্চতর স্কোর করেছে তারাও। যেমন একটি পর্যবেক্ষণে দেখা গেছে যে 1790 জন ছাত্রের মধ্য থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে নিয়োগের জন্য লোক বাছাইয়ে শুধু ভয়ই তাদের অনেককে ব্যর্থ করে দিয়েছিল। উদ্বিগ্নতা সব ধরনের বিদ্যাগত দক্ষতাকে নস্যাৎ করে দেয়। প্রায় 36,000 মানুষের মধ্যে চালানো একটা গবেষণায় দেখা গেছে যে ভীত ব্যক্তিদের মধ্যে একটা বড় নিম্নগামী প্রবণতা হলো যে তারা বিদ্যাগত দক্ষতা প্রমাণে খুব সফল নয়। এটা কোনো ব্যাপার নয় যে তারা পরীক্ষায় কত ভালো গ্রেড পেয়েছে বা ভালো ফলাফল অর্জন করেছে। পরীক্ষার সময় উদ্বিগ্নতা নিয়ে সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে গবেষণা হয় 1960 সালে এবং সেই গবেষণাটি করেন রিচার্ড আলপার্ট। তিনি আমার কাছে স্বীকার করেন যে তার আগ্রহ তাকে জাগিয়ে তুলেছে, কারণ ছাত্র হিসেবে পরীক্ষার হলে তিনি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন, ফলে রেজাল্টটা খুব খারাপ হতো। পক্ষান্তরে তার সহপাঠী রাফ হাবার বলেন, পরীক্ষার সময়ের এই চাপটা তার ভালো ফলাফল করার রসদ যোগায়। তাদের গবেষণায় এটা উঠে আসে যে দুই ধরনের উদ্বিগ্ন ছাত্র রয়েছে। এক ধরনের ছাত্রের উদ্বিগ্নতা তাদের বিদ্যাগত দক্ষতাকে আলগা করে এবং আরেক ধরনের উদ্বিগ্ন ছাত্র রয়েছে যারা চাপ থাকা সত্ত্বেও ভালো করে। পরীক্ষা নিয়ে উদ্বিগ্নতা বিষয়ে চরম সত্যটা হলো এটা কারোর মধ্যে পরীক্ষায় ভালো ফলাফল করবার একটা চেতনা জাগ্রত করে। আদর্শগতভাবে এটা ছাত্রদের উদ্দীপ্ত করতে পারে। যেমন হেবার, তিনি পরীক্ষার সময় ভালো করার তাগিদে ভীষণ কঠোর পরিশ্রম করেন এবং পরীক্ষায় অবধারিতভাবেই তার ফলাফল ভালো হয়। আবার আলপার্টের মতো যেসব ছাত্র অতিমাত্রায় উদ্বিগ্ন হয়ে পড়েন, পরীক্ষার পূর্বের যে চেতনা তা তাদের স্বচ্ছ চিন্তা ও স্মৃতিতে হস্তক্ষেপ করে, যেটা পরীক্ষার সময় কার্যকরভাবে পড়া এবং স্বচ্ছভাবে চিন্তা করার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। যেসব লোক তাদের আবেগকে সাজাতে পারদর্শী, অন্যদিকে যারা প্রাথমিক উদ্বিগ্নতাকে কাজে লাগাতে পারদর্শী, সেটা একটা আসন্ন পরীক্ষা বা বক্তৃতা হতে পারে, তাদের ক্ষেত্রে উচিত শুধু ভালো প্রস্তুতি নেওয়া। মনোবিজ্ঞানের ক্লাসিক্যাল যে সাহিত্য, তাতে উদ্বিগ্নতা এবং কর্মক্ষমতার সম্পর্কের উপর একটা বর্ণনা করা হয়েছে এবং মানসিক কর্মক্ষমতার উচ্চ স্তর, নিম্ন স্তর সহ তাতে বর্ণিত হয়েছে। ভালো মেজাজ যখন টিকে থাকে তখন নমনীয়ভাবে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং তা অধিকতর জটিল বিষয়ও। ফলে সমস্যার সমাধান খুঁজে বের করা তখন সহজ হয়, সেটা মেধাগত হোক বা আন্তঃব্যক্তিগতই হোক। এটি এ পরামর্শ দেয় যে চিন্তার ক্ষেত্রে একজনকে সাহায্য করার একটা উপায় হলো সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলার সময় এ প্রক্রিয়ায় বলতে হবে যে তা যেন কোনো কৌতুক বলার মতো মজাদার হয়ে ওঠে। হাসবার সময় অতি উল্লাসে হাসতে হবে। কাউকে সাহায্য করার সময় প্রসারিত দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে হবে এবং মুক্ত মনে সহযোগিতা করতে হবে। উত্তম হাসির একটা বুদ্ধিগত সুবিধা হলো যে যখন কোনো সমস্যা সমাধানের সময় তা মুখে লেগে থাকে। একটা সৃষ্টিশীল সমাধান খুঁজতে হাসি, মুখের নমনীয় মনোভাবের গুরুত্ব অপরিসীম। একটি গবেষণায় দেখা গেছে যারা টেলিভিশনে শুধু হাসি বা মজাদার ভিডিও দেখে তারা দাদা জাতীয় সমস্যা সমাধানে এবং সৃষ্টিশীল সমাধান বের করতে বেশি পারদর্শী। ওই গবেষণায় লোকদের কিছু মোমবাতি, দেয়াশলাই এবং এক প্যাকেট ট্যাগ দেওয়া হয়েছিল এবং তাদের বলা হয়েছিল মোমবাতিগুলোকে একটা কর্কবোর্ডের দেওয়ালে এমনভাবে আটকিয়ে জ্বালাতে যাতে করে মোম গলে গলে মেঝেতে না পড়ে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রদত্ত এই সমস্যাটি কার্যকরী স্থিরতার মধ্যে পড়ে, যেটিতে প্রদত্ত দ্রব্যগুলো গতানুগতিক পদ্ধতিতে ব্যবহারের জন্য তারা তুলে নেয়। কিন্তু শুধু যারা মজাদার ছবি প্রত্যক্ষ করেছিল আর যারা গণিত শাস্ত্রের উপর ছবি প্রত্যক্ষ করেছেন বা অনুশীলন করেছেন, তুলনামূলকভাবে প্রথম দল সঠিকভাবেই দেয়াশলাইয়ের বাক্সগুলোকে কর্কবোর্ডের দেওয়ালে আটকিয়ে তার উপর মোমবাতিগুলো বসিয়ে জ্বালাতে পেরেছিল। এতে তাদের সৃজনশীল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গিয়েছিল, যারা দিয়াশলাইয়ের বাক্সগুলোর বিকল্প ব্যবহার দেখাতে পেরেছিল। শান্ত মেজাজ ঝুলন্ত চিন্তাকে বদলাতে পারে। পরিকল্পনা গ্রহণ বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভালো মেজাজের একটা প্রত্যক্ষ পক্ষপাতিত্ব রয়েছে। এটা চিন্তার ক্ষেত্রে তাদের অধিকতর ইতিবাচক হতে উদ্বুদ্ধ করে। এর আংশিক কারণ স্মৃতি এখানে নির্দিষ্ট অবস্থায় থাকে। ফলে আমরা যখন ভালো মেজাজে থাকি তখন আমরা অনেক ইতিবাচক ঘটনা মনে করতে পারি।
যেহেতু যখন আমরা ভালো মেজাজে থাকি তখন কাজের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করতে পারি। একটা ইতিবাচক নির্দেশনায় স্মৃতির প্রামাণিক তথ্যের পক্ষপাতিত্ব করে। এটা আমাদের কিছুটা রোমাঞ্চকর বা ঝুঁকিপূর্ণ কাজে নামতে প্রস্তুত করে। উদাহরণস্বরূপ বলা যায়, একই রকম অভিজ্ঞান দ্বারা এটা বলা যায় যে একটা অমার্জিত মেজাজের পক্ষপাতমূলক স্মৃতির নেতিবাচক নির্দেশনায় থাকার কারণে সতর্কতামূলক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের মেধাশক্তিকে ব্যাহত করে। কিন্তু আমরা অনিয়ন্ত্রিত আবেগকে তার সীমানায় ফিরে আনতে পারি। অন্য সব ধরনের মেধাকে সহজতর করতে এই আবেগ সংক্রান্ত পারদর্শিতা হলো প্রধানতম প্রবণতা। এই দৃষ্টিকোণ থেকে কিছু ঘটনা বিবেচনা করলে দেখা যায়, আশা এবং আশাবাদের সুবিধা হলো এই দুর্দান্ত মুহূর্তগুলোকে কাজে লাগানো যখন লোকেরা নিজেকে ছাড়িয়ে যায়। ইতিবাচক ভাবনার শক্তি। কলেজ ছাত্ররা নিম্নলিখিত পরিকল্পিত অবস্থা দাবি করেছিল। যদিও আপনি আপনার লক্ষ্য স্থির করেছেন যে আপনি বি গ্রেড পাবেন, যখন আপনার প্রথম পরীক্ষার স্কোর 39% এবং তা চূড়ান্ত গ্রেডও আবর্তিত হয়েছে, আপনি ডি গ্রেড পেয়েছেন। আপনি ডি গ্রেড পেয়েছেন এটা জানার এক সপ্তাহ হলো। এখন আপনি কি করবেন? আশা সব পার্থক্য তৈরি করে। উচ্চ স্তরের আশা নিয়ে ছাত্রদের যে প্রতিক্রিয়া তা ছিল পরীক্ষায় চূড়ান্ত গ্রেডে উন্নতির প্রচেষ্টায় কঠোর পরিশ্রম ও চিন্তাভাবনা করা। মধ্যম স্তরের আশাবাদী ছাত্রদের মধ্যে তাদের গ্রেড উন্নত করার চেষ্টায় বিভিন্ন উপায় অবলম্বনের প্রবণতা দেখা যায়, কিন্তু তা অন্বেষণের ক্ষেত্রে খুব কম প্রতিশ্রুতিবদ্ধ। এবং নিম্ন স্তরের আশাবাদী ছাত্রদের মধ্যে দেখা গেছে যে হতোদ্যম অবস্থায় নিজেকে গুটিয়ে নিয়েছে। আধুনিক গবেষকরা দেখেছেন, নিপীড়িত মানুষকে সান্ত্বনা দেওয়ার চেয়ে আশার আলো দেখানো অনেক বেশি কার্যকরী হয়। এটা আশ্চর্যজনকভাবে জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুলে নানা ক্ষেত্রে ভালো ফল অর্জনে এবং ক্লেশ করের কাজের ক্ষেত্রে হতোদ্যম ব্যক্তিবিশেষকে উদ্দীপ্ত অদূরের স্বর্ণালী দিন আগমনের যে আশার বারতা তা অত্যন্ত ফলদায়ক হয়। পরিভাষাগত অর্থে আশা হলো কোনো উজ্জ্বল ধারণার চেয়েও বেশি কিছু, যা সবকিছুকে উত্তম কোনো কিছুর ধারায় পরিবর্তন করে। ক্যানসাস ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী সি.আর. সিডনার এটাকে আরও স্পষ্ট করে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে, যদি আপনি আপনার ইচ্ছাশক্তি এবং লক্ষ্য পূরণের পথের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই তা অর্জিত হবে। আবেগ সংক্রান্ত মেধার পরিপ্রেক্ষিত হতে এটা বলা যায় যে, আশাবাদী হওয়া মানে কেউ একজন অতিরিক্ত উদ্বিগ্ন হবে না, পরাজিত মনোভাব পোষণ করবে না, কঠিন কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় হতাশ হয়ে পড়বে না বা পিছু হটবে না। প্রকৃতপক্ষে যারা আশাবাদী হন তারা অন্যদের তুলনায় কম হতাশায় ভোগেন। তারা সারা জীবন ধরে লক্ষ্য অর্জনের কৌশল অন্বেষণ করেন, সাধারণত কম উদ্বিগ্ন হন এবং তাদের আবেগজনিত মর্মপীড়া থাকে খুবই নগণ্য। আশাবাদ হলো অসামান্য অনুপ্রেরণা। আশাবাদ জীবন কামনা এর মানে হলো জোরালো প্রত্যাশা, যা সাধারণভাবে হতাশা ও বিপত্তি থাকা সত্ত্বেও সবকিছু সঠিকভাবে চলবে বা অর্জিত হবে। আবেগ সংক্রান্ত মেধার দৃষ্টিকোণ থেকে আশাবাদ হলো একটা মনোভাব যা সব লোককে ঔদাসীন্য অবস্থায় পতনের বিপরীতে দাঁড় করায় আশাহত হওয়া বা হতাশাগ্রস্ত হওয়া বোধ করে। আশাবাদ জীবনে মূল্যমান যুক্ত করে। কামনার সঙ্গে আশাবাদ বিদ্যাগত সাফল্যের ক্ষেত্রে একটা অনুমান দাঁড় করায়। 1984 সালে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির নবাগত 500 সদস্যের উপর চালানো একটা গবেষণায় দেখা গেছে যে আশাবাদী ছাত্ররা একটা পরীক্ষার স্কোরের ব্যাপারে তুলনামূলক ভালো অনুমান দাঁড় করাতে পেরেছিল, যেটা তাদের নতুন বছরের বাস্তব স্যাট স্কোর বা তাদের স্কুলের গ্রেড পয়েন্টের তুলনায় ভালো। সেলিগম্যান, যিনি এই গবেষণাটা চালিয়েছেন, তিনি বলেন, কলেজের ভর্তি পরীক্ষা প্রতিভা পরিমাপ করে আর ব্যাখ্যামূলক রীতি আপনাকে এটা বলবে যে কি এটা পরিত্যাগ করে। এটা হলো যৌক্তিক মেধা এবং ব্যর্থতা ও মুখে দাঁড়িয়েও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সক্ষমতার সম্মিলন। সক্ষমতার যে বিষয়টি পরীক্ষায় অনুপস্থিত ছিল তা হলো প্রেরণা। একজনের সম্পর্কে এটা জানা প্রয়োজন যে বিষয়টা তাদের হতাশ করে, তারা কেন তা ধরে রাখবে। আমার পূর্বাভাস হলো একটা প্রদত্ত স্তরের মেধা বিষয়ে আপনার নির্দিষ্ট কর্মে প্রকৃত অর্জন শুধু মেধা নয়, কিন্তু তা পরাজয়ের বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা। একটা ইতিবাচক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি সহজাত মেজাজের উপর গড়ে উঠতে পারে, কিন্তু লোকেরা প্রকৃতিগতভাবেই কোনো একটা দিকে ঝোঁকপ্রবণ। কিন্তু কামনা এবং আশাবাদ অসহায়ত্ব এবং হতাশার মতোই উপলব্ধি করা যায়। অন্তর্নিহিত এই উভয় দৃষ্টিভঙ্গিকে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয় আত্মকর্মক্ষমতা।
এটা এই বিশ্বাস যে কেউ একজন তার নিজের জীবনের কার্যগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং সামনের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে। আত্মকর্মক্ষমতার ধারণায় যে কোনো ক্ষেত্রে সক্ষমতার পারদর্শিক উন্নয়ন ঘটিয়ে একজন মানুষ অধিকতর ঝুঁকি গ্রহণ করতে পারে এবং অধিকতর চাহিদা সম্পন্ন চ্যালেঞ্জ খুঁজে বের করতে পারে এবং শীর্ষ দেশে থাকা চ্যালেঞ্জগুলো আত্মকর্মক্ষমতার জ্ঞানকে বর্ধিত করতে রূপান্তরিত হয়। এই মনোভাব লোকদের তাদের মধ্যে থাকা কর্মদক্ষতার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে উদ্বুদ্ধ করে অথবা এই দক্ষতার প্রয়োগ তাদের উন্নয়ন ঘটায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী আলবার্ট বান্ডুরা, যিনি আত্মকর্মক্ষমতার উপর অনেক গবেষণা করেছেন, তিনি এটার মূল্যায়ন করেছেন এভাবে: লোকের নিজের সামর্থ্যের উপর বিশ্বাস এই সামর্থ্যের উপর একটা গভীর প্রভাব ফেলে। সামর্থ্য কোনো স্থির সম্পদ নয়, আপনি কিভাবে কাজ করছেন তার মধ্যে এর একটা বিশাল পরিবর্তনশীলতা রয়েছে। যেসব লোকের আত্মকর্মক্ষমতার জ্ঞান আছে তারা ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারে। কোনো কিছুর প্রতি তাদের অবিগমন হলো তাকে সাফল্যের সঙ্গে ধরে রাখার লাগামটা শক্ত হাতের মুঠোয় পড়ে, নয়তো ভয়ের ভূত ঘাড়ে চেপে বসবে এরকম সন্দেহে যে কি জানি ভুল হচ্ছে। শেখা এবং প্রবাহমান করা শিক্ষার জন্য একটা নতুন মডেল। শিক্ষার প্রবাহ দৃষ্টিগোচর হয় তখনই যখন কোনো অঞ্চলে বা ক্ষেত্রে কোনো কাজ লোকদের পরিপূর্ণ সক্ষমতাকে চ্যালেঞ্জ জানায়, যেমন তাদের বর্ধিত দক্ষতা, কাজের গতিশীলতা বা প্রবাহ বৃদ্ধির জন্য অধিকতর চ্যালেঞ্জ গ্রহণ করে। যদি কোনো কাজ খুব সাধারণ মানের হয় তাহলে তা বিরক্তিকর মনে হয়, আবার অতিরিক্ত চ্যালেঞ্জিং হলে তখন কাজের প্রবাহ বজায় রাখার চেয়ে বরং উদ্বিগ্নতা বাড়ে। এটা একটা যুক্তি হতে পারে যে নৈপুণ্য বা দক্ষতা কাজের প্রবহমানতার অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হয়। এটা এমন যে কোনো কিছুতে আরও ভালো এবং আরও ভালো করার অনুপ্রেরণা, যেমন একটা বেহালা বাজানো, নৃত্য করা, এসব চর্চার সময় এর প্রবহমানতা ধরে রাখা এর চর্চার একটা অংশ। প্রকৃতপক্ষে 2000 শিল্পী যারা 18 বছর আগে আর্ট স্কুল ছেড়ে এসেছিল তাদের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে এদের মধ্যে যারা তাদের ছাত্রদের দিনগুলোকে নিছক অঙ্কনটাকে আনন্দের সঙ্গে উপভোগ করেছে তারা অনেকে চিত্রশিল্পী হয়ে উঠেছে। আর যারা আর্ট স্কুল কর্তৃক নাম, যশ, খ্যাতি, অর্থ ইত্যাদির স্বপ্নে অনুপ্রাণিত হয়েছিল তাদের একটা বড় অংশ গ্র্যাজুয়েশন করার পর তা থেকে সরে এসেছিল। এই গবেষণার গবেষক সিগজেন্ট মিহালি এভাবে উপসংহার টানেন যে চিত্রশিল্পীকে সর্বোপরি অবশ্যই ছবি আঁকার মধ্যেই থাকতে হবে। যদি চিত্রশিল্পী তার ছবি আঁকার ক্যানভাসের সামনে দাঁড়িয়ে এটা ভাবেন যে কত দামে এটা তিনি বিক্রি করবেন বা সমালোচকরা এটা নিয়ে কি চিন্তা করবে, তাহলে তিনি প্রকৃত পন্থা অনুসন্ধান করতে সমর্থ হবেন না। সৃষ্টিশীলতার অর্জন নির্ভর করে এর চিন্তায় নিমজ্জিত থাকার উপর। হার্ভার্ড ইউনিভার্সিটি এর মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার, যিনি যৌগিক মেধার তত্ত্বের উন্নয়ন ঘটিয়েছেন, তিনি প্রবহমানতাকে দেখেছেন এবং একটা ইতিবাচক বর্ণনায় তার দৃষ্টান্ত প্রদর্শন করেছেন এবং এটা শিশুদের কোনো ভয়ভীতি না দেখিয়ে বা পুরস্কারের লোভ না দেখিয়ে শিক্ষা দেওয়ার উত্তম উপায়ের অংশ। গার্ডনার আমাকে বলেন, আমাদের উচিত শিশুদের শিক্ষার ক্ষেত্রে আকৃষ্ট করতে ইতিবাচক বর্ণনায় তাদের জগৎকে তুলে ধরা যেখানে তারা তাদের সক্ষমতার উন্নয়ন ঘটাতে পারবে। গার্ডনার আমাকে আরও বলেন, প্রবাহমানতা হচ্ছে একটা অভ্যন্তরীণ অবস্থা যেটি প্রকাশ করে যে একটি শিশু সে কাজে নিয়োজিত থাকবে যে কাজটি সঠিক। আপনার কাজ হলো সেটি খুঁজে বের করা যেটি আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে লেগে থাকতে হবে। এটা হলো যখন শিশুরা স্কুলে বিরক্ত বোধ করে তখন তারা কলহ করে, মারামারি করে এবং যখন তারা কোনো চ্যালেঞ্জ দ্বারা হতবিহ্বল হয়ে পড়ে তখন তারা স্কুলের কাজগুলো নিয়ে উদ্বিগ্নতায় ভোগে। কিন্তু আপনি আপনার সর্বোচ্চটা শিখতে পারবেন তখন যখন আপনি এটার প্রতি যত্নশীল হবেন এবং তখন এটাতে নিয়োজিত থাকার মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন। এই কৌশলটা অনেক স্কুলে প্রয়োগ করা হয়, যেখানে গার্ডনার এর যৌগিক মেধার তত্ত্বটাকে অনুশীলনের জন্য প্রয়োগ করা হয় আর তা শিশুদের সহজাত কর্মদক্ষতা নিরূপণের জন্য, খেলাধুলার মাধ্যমে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য এবং দুর্বল ক্ষেত্রগুলোতে তাদের শক্তিশালী করে গড়ে তুলতে এই তত্ত্বটির প্রয়োগ হয়। একজন শিশু যে সহজভাবে কোনো ক্ষেত্রে প্রতিভাবান, যেমন সঙ্গীত বা কর্মতৎপরতায়, সে তার এসব কাজের প্রভাবমানতায় সহজেই প্রবেশ করবে। সুতরাং শিশুদের প্রোফাইল জানার মাধ্যমে একজন শিক্ষক সহজেই বের করতে পারবেন এবং আরোগ্য পর্যায় থেকে একেবারে উচ্চতর অগ্রসর মান পর্যায় পর্যন্ত পাঠ উপস্থাপন করতে পারবেন, যেটা অনেকটা গ্রহণযোগ্য চ্যালেঞ্জের জন্য শিশুদের প্রস্তুত করার মতো।
এসব করার মাধ্যমে পাঠ শিক্ষাটাকে খুব আনন্দদায়ক করে তোলা যায়। কোনো ভয় নেই, কোনো বিরক্তিও নেই। গার্নার বলেন, আশার কথা হলো এটা যে শিশুরা যখন শেখার মাধ্যমে প্রবাহমানতা অর্জন করবে তখন তারা নতুন ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণে সাহসী হয়ে উঠবে। তিনি আরও যোগ করেন, অভিজ্ঞতা এ ইঙ্গিতই দেয়। অতি সাধারণভাবে প্রবাহমানতার মডেল পরামর্শ দেয় যে কোনো দক্ষতার ক্ষেত্রে কর্তৃত্ব বা জ্ঞান কাঠামো আদর্শিক এবং সহজাতভাবে গড়ে ওঠা উচিত। যেমন শিশুদের সেসব ক্ষেত্রে টেনে আনা হয় যেখানে তারা অনায়াসেই নিজেদের ব্যস্ত করে তোলে। এটার সারাংশ হলো তারা এটাকে ভালোবেসে ফেলে। এই প্রাথমিক আসক্তি বা আবেগ উচ্চ স্তরের অভিষ্ট লাভের বপনকৃত বীজ হতে পারে। শিশুদের এ উপলব্ধি হয় যে সেই আকাঙ্ক্ষিত ক্ষেত্রগুলো, সেটা নৃত্য, সঙ্গীত বা গণিত যেটাই হোক না কেন, এটা প্রবহমান আনন্দের একটা উৎস। এবং যেহেতু এটা একজনের টেকসই প্রবাহমানতার জন্য তার সক্ষমতার প্রান্তেটাকে ঠেলে নিয়ে যায় এবং সেটা উত্তম এবং সর্বোত্তম অর্জনের জন্য প্রধান প্রেরণাদায়ক, সেহেতু এটা শিশুদের সুখী করে তোলে। এটা অবশ্যই শেখার জন্য একটা ইতিবাচক আদর্শ। ওই বক্তব্য খুব সাধারণ জ্ঞানে একটা উৎপাদনশীল প্রান্তে আবেগকে সঞ্চালিত করা, এটা প্রধানতম প্রবণতা। যদি কিনা এটা হয় নিরোধক উদ্বুদ্ধকরণ এবং নিমোচন পরিতৃপ্তি, এটা মেজাজ নিয়ন্ত্রণকারী, তাই এটা বরং প্রতিবন্ধক সৃষ্টিকারী চিন্তাকে সহজতর করে। অবিরতভাবে লক্ষ্য অর্জনে লেগে থাকার জন্য আমাদের উদ্বুদ্ধ করে, বিপত্তির মুখে বারবার চেষ্টা করার সাহস যোগায় বা প্রবাহমানতায় প্রবেশের জন্য পথ খুঁজে দেয়। সুতরাং আমাদের কর্মপ্রচেষ্টা হয় অধিকতর কার্যকরী। আবেগের যে শক্তি তা সক্রিয় কর্মপ্রচেষ্টাকে পথ দেখাতে আলো জ্বালায়। সহমর্মিতার মূল। সহমর্মিতা গড়ে ওঠে আত্মসচেতনতার ভিত্তির উপর। আমরা নিজের আবেগের ব্যাপারে নিজেকে যত বেশি অবমুক্ত করব, আমাদের অনুভূতিকে পাঠ করবার ব্যাপারে আমরা তত বেশি দক্ষ হয়ে উঠব। এটা একটা ধারণ ক্ষমতা, অন্যরা কি অনুভব করছে তা জানার ক্ষমতা, জীবনের সুবিশাল রঙ্গমঞ্চের মঞ্চস্থ নাটকের যে বিন্যাস তা অনুভব করার ক্ষমতা। এটা বিক্রয় এবং ব্যবস্থাপনা থেকে রোমান্টিকতা এবং পিতৃত্ব মাতৃত্ব, তা থেকে সহানুভূতি এবং রাজনৈতিক কার্যকলাপ। সহমর্মিতার অনুপস্থিতিতে এগুলো শুধুই রঙ্গমঞ্চের সংলাপ। সহমর্মিতার অভাব পরিলক্ষিত হয় দীর্ঘস্থায়ী মানসিক রোগীর মধ্যে, ধর্ষণকারী এবং শিশু নির্যাতনকারীদের মধ্যে। মানুষের আবেগ কদাচিৎ ভাষায় প্রকাশ পায়, বড়জোর দ্বারা অন্য কোনো ইঙ্গিত দ্বারা এটা প্রকাশ করে। অন্যের অনুভূতিকে পাঠ করবার সুচতুর যে প্রক্রিয়া, তা লিখিত প্রণালী, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি, মুখমণ্ডলের অভিব্যক্তি এবং এরকম আরও অনেক কিছু দ্বারা সাধিত হয়। আমেরিকা এবং অন্যান্য 18 দেশের 7,000 লোকের চালানো একটা গবেষণায় দেখা গেছে, ভাষাহীন ইঙ্গিত থেকে অনুভূতি পাঠের সক্ষমতার যে উপকারিতা, তা হলো নিয়মিতভাবে উত্তম আবেগময় হয়ে ওঠা, অধিক জনপ্রিয়, অধিক বহির্গামী এবং সম্ভবত অবাক না হয়ে অধিক সংবেদনশীল হয়ে ওঠা। সাধারণতভাবে মহিলারা এ ধরনের সমন্বিত প্রদর্শনে পুরুষের তুলনায় এগিয়ে, এবং 45 মিনিটের একটা টেস্টে যেসব লোকের পারফরমেন্সের উন্নতি দেখা গেছে, তারা এ ইঙ্গিত দিয়েছিল যে তারা সমন্বিতার দক্ষতা উন্নত করবার মতো মেধাবী এবং তাদের বিপরীত লিঙ্গের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও উত্তম সহমর্মিতা গড়ে তুলতে পারলে পারস্পরিক সম্পর্ক মধুর হয়। শুধু যুক্তিগত মনের ধরনটা ভাষায় প্রকাশ করা যায়, কিন্তু আবেগময় মনের ভাষা হলো ইঙ্গিত বা অভিব্যক্তি। প্রকৃতপক্ষে যখন একজন ব্যক্তির ভাষা তার মুখ নিঃসৃত শব্দের সঙ্গে একমত হতে পারে না, তখন তার অঙ্গভঙ্গি বা অন্য কোনো ইঙ্গিত তার আবেগময় মনের সত্যটাকে প্রকাশ করে। একটি গবেষণায় দেখা গেছে 90% বা তারও বেশি আবেগ সংক্রান্ত বার্তা হলো শব্দহীন, এবং এ ধরনের বার্তা কারো কণ্ঠস্বরের উদ্বিগ্নতা, দ্রুত অঙ্গভঙ্গি সঞ্চার, এগুলো সবসময় অবচেতন মনেই হয়ে থাকে। এই বার্তাগুলোর প্রকৃতির প্রতি যথাযথ মনোযোগ প্রদান করা হয় না, কিন্তু অঘোষিতভাবে এগুলো সাড়া প্রদান করা হয় বা গ্রহণ করা হয়। এ বিষয়ের দক্ষতাই এই কাজটি ভালোভাবে করার সমর্থন যোগায়। সহমর্মিতা কিভাবে বিবর্ধিত হয়? বিবর্তনশীল মনোবিজ্ঞান দেখেছে যে শিশুরা সহানুভূতিশীল মর্মপীড়া অনুভব করে, এমনকি তারা এটা সম্পূর্ণরূপে বুঝে ওঠার পূর্বেই তারা অন্য মানুষের থেকে পৃথকভাবে টিকে আছে। এমনকি জন্মের পর কয়েক মাস তারা চারপাশের কিছু মানুষের প্রতি বিরক্তিবোধের প্রতিক্রিয়া দেখায়, যদিও এটা তাদের নিজস্ব ভাষায় প্রকাশ পায়। যেমন অন্য শিশুর কান্না শুনলে তারাও কাঁদে,
1 বছর বা তার একটু বেশি বয়সে তারা অনুভব করতে শেখে যে এই কষ্টটা তার নিজস্ব নয়, কিন্তু অন্য কারো কষ্টে তারা দ্বিধাগ্রস্ত হয় এই ভেবে যে তার সঙ্গে কি করা হচ্ছে বা এটা কি হচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন এল হফম্যান কর্তৃক একটি গবেষণায় দেখা গেছে, একটি 1 বছর বয়সের শিশু তার বয়সী এক বন্ধুর কান্না থামাতে নিজের মাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছে এবং বন্ধুর মা তখন সে কক্ষে উপস্থিত। এ ধরনের দ্বিধান্বিত অবস্থা দেখা যায় যখন 1 বছরের একটা শিশু তার বয়সী কারো দুর্দশাকে অনুকরণ করে। তখন এটা সম্ভবত তুলনামূলকভাবে উত্তম হৃদয়ঙ্গম করা তারা যেটা অনুভব করে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি 1 বছরের কোনো শিশু তার আঙ্গুলে ব্যথা পায়, তাহলে তা দেখে তার সমবয়সী শিশুও তার নিজের আঙ্গুলটি অবশ্যই মুখে দিয়ে দেখবে যে সে ব্যথা পেয়েছে কিনা। একজন মাকে কাঁদতে দেখে তার শিশুটিও চোখ মোছে, যদিও তার চোখে কান্নার কোনো জল নেই। একজন মায়ের ডায়েরি থেকে প্রতীকস্বরূপ একটা ঘটনা তুলে ধরা হলো। প্রতিবেশীর একটি শিশু কাঁদছে। জেনি সেখানে এসে হাজির হলো এবং তাকে কিছু বিস্কুট দেওয়ার চেষ্টা করলো। সে শিশুটির কাছে গিয়ে তাকে আদর করার চেষ্টা করলো, তার চুলে হাত বুলাতে লাগলো, কিন্তু শিশুটি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। সে শান্ত হলো, কিন্তু জেনিকে তখনও উদ্বিগ্ন দেখালো। সে তখনও শিশুটিকে তার খেলনা এনে দিতে লাগলো, তার ঘাড়ে মাথায় আদরের হাত বুলাতে লাগলো। তাদের উন্নয়নের এই মুহূর্তে এই ছোট শিশুরা একে অপরের কাছ থেকে অপসারিত হয় যখন কারো আবেগজনিত বিমর্ষতার মুহূর্তে তারা তাদের সামগ্রিক সংবেদনশীলতা প্রকাশ করতে এগিয়ে আসে। যেমন জেনি। আমেরিকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের 2 জন বিজ্ঞানী ম্যারিয়ান রেডকে এবং ক্যারোলিন জহর কর্তৃক পরিচালিত একটা ধারাবাহিক গবেষণায় দেখা গেছে, সহমর্মীর ক্ষেত্রে পার্থক্যের একটা বড় অংশ এই কারণে তৈরি হয় যে শিশুদের বাবা মা এসব ক্ষেত্রে তাদের কতটুকু শিক্ষা দিয়েছে বা তাদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি করেছে। তারা দেখেছিল যে শিশুদের অন্য কারো দুঃখবোধে সমব্যথী হওয়ার জন্য সচেতন করে তোলা হয়েছে বা এসবের প্রতি তাদের মনোযোগ গড়ে তোলা হয়েছে, তারা অন্যের প্রতি বেশি সহানুভূতিশীল। যেমন কোনো শিশু যদি কাউকে কষ্ট দেয়, তাহলে তাকে বলা যেতে পারে, দেখ দেখ তো তোমার কারণে সে কত কষ্ট পেয়েছে, দুষ্টুমি করো না। বলার চেয়ে এটা অনেক বেশি সংবেদনশীল। তারা এটাও দেখেছেন যে শিশুদের সংবেদনশীলতা বা সহমর্মিতা গড়ে ওঠে এটা দেখার মাধ্যমে যে যখন কেউ দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে, তখন অন্যরা তাদের সঙ্গে কী প্রতিক্রিয়া দেখায়। তারা যা দেখে তাই অনুকরণ করে। শিশুরা সহমর্মিতা প্রদর্শনের দৃশ্যাবলী প্রত্যক্ষ করলে তাদের মনে এর একটা প্রভাব পড়ে। বিশেষ করে কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার দৃশ্য তাদেরও অন্যের প্রতি সহমর্মী করে তোলে।